গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা হয়ে রয়েছে, ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না ঠিকঠাক মতো করে। কালকে রাতে ঘুমিয়েছিলাম ওই রাত্রি 12:30 পৌনে 1টা মতো, আর আজকে সকালবেলায় কার ফোনের অ্যালার্ম বাজছিল কে জানে, ঘুম ভেঙে গেছে ওই 4:50 ওরম নাগাদ। তারপর থেকে আর ঘুমিয়ে আসেনি, একটু শুয়েছিলাম, আর সেই সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছিলাম। তো এখন যাব, জাস্ট রেডি হব, আজকে তো আমাদের তাড়াতাড়ি বেরোনোর আছে, তো ভাবলাম সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিই। খুব সুন্দর লাগছে এখন এখানে দাঁড়িয়ে থাকতে, কোটটা পরে নিলাম, ভীষণ ঠান্ডাও লাগছে। এখন আমি ফুলমের কাছে আই মেকআপ করতে এসেছি। আগেইন গুড মর্নিং টু এভরিওয়ান। এখানে হাতে রয়েছে খেজুরের রস, মনোমামা আর বাবা সকালবেলাতেও গেছিলো, তখন শেষ হয়ে গেছিলো, আবার গিয়ে নিয়ে এসেছে। এখনও কুয়াশা পুরোপুরি কাটেনি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আবার এই ড্রেসটাই পরলাম, কারণ এই ড্রেসটা না এরম হাই নেক বা ফুল স্লিভ ড্রেস দিয়েই মানে পরতে কমফোর্টেবল ফিল করছি, তো এটা তো অন্য সময় পরতে পারি না, তো ভাবলো এটাই পরে নিই। নাহলে আমি অন্য একটা সেট এনেছিলাম, কিন্তু সেটা আর পরতে ইচ্ছা করছিল না। তো চলো এটা খেতে খেতে ঘরে যাই, আর একটু পর আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। ভীষণ টেস্টি আর খুব ঠান্ডাও। লাইফে আমি ফার্স্ট টাইম হেয়ার কালার করেছি, আর এখন দেখছি কালারটা ভালোই বোঝা যাচ্ছে। আর বাবা, মনোমামা এরা 2 মিনিট পরপরই হাঁটতে বেরোচ্ছে, এরাই আসল সৌন্দর্যটা উপভোগ করছে। সে সকাল সকাল উঠে বেরিয়েছিল। আর এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, একটা হাইনেক ফুল স্লিভ টপ পরে নিয়েছি, তার উপরে ওই কালকের ওয়ান পিসটাই রিপিট করলাম, আর এই যে টেন্স কোট। আর পায়ে অন্য কিছু পরার ইচ্ছে করছিল না, কারণ ক্রক্সটা বেশি কমফোর্টেবল। এখানে এই ভদ্রমহিলা আমাকে দারুণ সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিয়েছে, আর আমি এখন ওকে তুলে দেবো। যদিও বা এই ছবিগুলো তোলা হচ্ছে, জীবনেও এইগুলো ফেসবুকে পোস্ট করা হবে না। এদিকে ঘরে একটু। আমাদেরকে 8টা নাগাদ ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর। যে আমাদের গাড়ি চলে এসেছে, হাট ক্রস করছি, আর মনে হচ্ছে এখানে আমাদেরকে নামিয়ে দিলে আমরা সারা দিন থেকে যেতে পারবো। কি কেন মানুষজন এইসব দিকে তাকাবে না কেন? তুলে তুলে আনবো। তুমি আমায় বলো এইসব দিকে তাকাবি না? না আমি তো নিজেই তাকাই নিছি। চাল মাটির বাড়ি, এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিল, নাম ছিল তালবগঞ্জ। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, খড়ের চাল মাটির বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই সেই এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, কবিতাটা আমরা সবাই ছোটবেলা পড়েছি, সেটা লিখেছিলেন।
দাদা আমরা এখানে কি কি দেখবো? এটা এই প্রার্থনা ঘর, ছাতিমতলা। এই বাঁ দিকটা হচ্ছে বিশ্বভারতীর প্রার্থনা ঘর। বাদিকটা হচ্ছে বিশ্বভারতীর প্রার্থনা ঘর। এখন বিশ্বভারতীতে ঢুকতে দিচ্ছে না, বন্ধ রয়েছে। দিচ্ছি, তুলে দিচ্ছি। এই জায়গাটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যেমন আমাদের জোড়াসাঁকোতে রয়েছে কলকাতায় একটা বাড়ি রয়েছে, এখানেও আর একটা বাড়ি করেছে। এখানকার রাজা খুশি হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জমি দিয়েছে। আচ্ছা, বুঝলি? কিনেছিলেন 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনেছিলেন ভবন মোহন সিংহ রায়ের কাছ থেকে কিনেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই সেই জায়গা কি এটা বছরে 4 বার খোলা হয়। আমাদের বসন্ত উৎসব পৌষ মেলা যখন হয় তখন এই জায়গাটা খোলা হয়। আর যে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করায় কলা ভবন কেউ ঢুকতে পারে, হিন্দি ভবন দিয়ে জায়গাটাকে এই সামনের দিকে যে গোল যে বেদিটা করা আছে, বসন্ত উৎসবের সময় ওই গাছটা দিয়ে সাতিন গাছের ওই যে খুব ঘ্রাণ পাওয়া যায় না শরৎকালে, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে সাতিন গাছ। কালকে শুনছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে নাকি ঢুকতেও দিচ্ছে না, ক্যাম্পাস বন্ধ রয়েছে। তবে আজকে তো আমরা ঢুকতে পারলাম, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে শুনছি নাকি রবিবার করে বেশ কিছু জায়গা খুলে দেওয়া হয়, তো মানুষরা সেখানে ভেতরে গিয়েও দেখতে পারে। জানি না কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে, সে তো জানি না। এটা হচ্ছে রবি ঠাকুরের মেয়ের বাড়ি, তবে প্রচুর গাছ আছে বলে ভালো করে দেখাতেও পাচ্ছি না, দেখাও যাচ্ছে না। না না এখানেই শেষ, আর ভেতরে ঢুকতে দেবে না, আর এমনিও তো সব জায়গা বন্ধই। তাদের সুন্দর সুন্দর ছবি আসার পেছনে যার কৃতিত্ব রয়েছে, এই যে ফুলমি, এই যে তোমার কৃতিত্ব রয়েছে, যে সেই কৃতজ্ঞতা স্বীকার করছি, বুঝলে? ভিডিওতে স্বীকার করছি, বাস্তবে করব না। মানুষকে কোথাও অ্যালাউ করলেই মানুষ সেই জায়গাটাকে একদম অপরিষ্কার করে ছেড়ে দেয়। আমাদের বিশ্বভারতী ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানো? পৌষ মেলায়। পৌষ মেলা প্রাঙ্গণে যাব, তারপর আমরা যাব পিঠে খাবে, আর তারপর আমরা যাব হচ্ছে গিয়ে সৃজনী শিল্পগ্রামে। তারপর আমাদের প্ল্যান রয়েছে লাঞ্চ করতে যাওয়ার। আমরা এখন এসেছি পৌষ মেলায়, একটু কিছুক্ষণ থাকবো, তারপরেই বেরিয়ে যাব, কারণ আমাদের এখনো অবধি অনেক কিছুর প্ল্যান রয়েছে, মানে আরো 2-3টে জায়গায় যেতে হবে, আর সময় বড়ই কম। দোকানপাট তো বন্ধ দেখছি, সমস্ত দোকান এখন বন্ধ। স্বাভাবিক বিকেলবেলা থেকেই দোকানগুলো খুলবে।
কিন্তু তুমি খুশি হয়েছো তো ফুলবি দোকান বন্ধ বলে? আমিও ভীষণ খুশি হয়েছি, তার একটাই কারণ মানে এরপর আরও দুটো প্ল্যান রয়েছে আমাদের, আবার লাঞ্চ করতে যেতে হবে আর সময় কোলাচ্ছে না। আর কালকে আমাদের সোনাঝুরিতে যাওয়ার কথা ছিল, কালকে যেতে পারিনি। এক প্রকার খুশিই হয়েছি। পৌষ মেলার লোকেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বেরোনোর সময়। না গিয়ে বসবো। আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে দেখিয়ে দিলাম টিকিট ফেয়ার, তোমরা একটু পজ করে দেখে নিও। দাদা টিকিটটা এখানে মঞ্চ তৈরি করা হয়েছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হয়তো। ও মনো মামা আসো না, আসো একা একা করে মা দিনের বেলা করে নিবি। আসছি আসছি। ছেলেরাও নাচুক। যা 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 শিবম যা, বাবা যাও, আরে যাও না। আরে সব ছেলেরাও এখন নাচবে। ছেলেরা ছেলেরা নাচানাচি করতে ফাটিয়ে দিয়েছে। বাবা তুমি তো নতুন নতুন স্টেপ আবিষ্কার করলে, তুমি যে ফুল একেবারে। প্লেটে প্রথম হয়েছিল তার একটা এক্সট্রা দিতে সময় লাগবে।
শার্টের উপর পরেছি। সৃজনী শিল্পগ্রামের এখানে তো বেশ সুন্দর দোকানও রয়েছে, আর মোটামুটি রিজনেবল প্রাইসই বলছে। এই জিনিসটা কিনলাম আমি, আর মা একটা ইয়াররিং কিনলো। বাদি শাড়ি, স্টিচ, কাঁথা স্টিচ। আচ্ছা, কটনের উপর কাঁথা স্টিচ, হ্যাঁ 1600 করে। 1600 বলছে। এই যে গিফট করলো রাঙামি আমাকে। এটা শিবমের, এটা শিবমের, এটা আমার। কোনটা ফুলমির? কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফুলমির বা ওর। এখন আমরা একটু চা খেতে এলাম এই দোকানটাতেই তো। হ্যাঁ, না এই তো দিয়েছে পাপান আমাকে। হ্যাঁ মুকালা শাড়িটার দাম কত? এগুলো তো শাড়ি না? এগুলো কত করে? শাড়িগুলোর দাম কত? এগুলো কত করে? আর এই চাদরটা? 200, 850। উপরটাই দেখান না। এইটাই ওইটা? 380। দেখ কোনটা নেব। ওইটা নে। এইটা? হুম, 200 করে। দেখা। এগুলি নিবি? এই সৃজনী শিল্পগ্রামের এই দোকানটা থেকে আমাদের অনেক কিছু পছন্দ হয়েছে, তো আমরা ব্যাগ, তারপর বক্স, অনেক কিছু কিনছি। কত দেবেন? ও দিদি, কত প্রাইস এইগুলো? এগুলো কি পুরো শাড়িতে কাজ আছে? হ্যাঁ, অলরেডি কাজ। দেখি। আচ্ছা, এগুলো 700 করে। এই শেষের দিকে এই দোকানটা রয়েছে। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসও রয়েছে। এই যে প্রজাপতি আছে 3টে হাতে, এদিকে ব্লাউজ। এই অন্য জায়গাটা, অন্য জায়গা। আমার তো এই কালারটা বেশি ভালো লাগছে। মিমি করলো ওইটা। এটা খুব সফিস্টিকেট কালার একটা। আমার তো এটাও খুব ভালো লাগছে, এই সাদাটা। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো। আমারও এটাই সব থেকে বেশি ভালো লেগেছে, এই সাদাটা। এই শাড়িটা নেওয়া হলো। এখনো আমরা দেখছি আরো কিছু শাড়ি। এখন 1:20 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম থেকে। টুকটুক করে অনেক কিছু কেনা হয়ে গেছে আমাদের, পরে বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো। আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়িতে। চলে এসেছি আমরা সুরুল রাজবাড়িতে। আমরা কিন্তু কিছুই না। এর আগে সুরুল রাজবাড়ির অনেকগুলোই ভিডিও দেখেছি, স্পেশালি পুজোর সময়। এটা নাট মন্দির। ঠাকুর দালান। এই যে ঠাকুর দালান, আর ভেতরে মায়ের কাঠামো তৈরি করা রয়েছে। ফুলমি, তুমি তুলবে এরকম ছবি? মায়ের জন্য সুন্দর করে ভিডিওটা করে নিয়ে যাচ্ছি।
এখানকার প্রপার্টিটা বেশ ভালো মতো মেনটেন করা হয়েছে, এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। তার বিনিময়ে 10 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। তবে এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে দেন না, তবে হ্যাঁ কিছু কিছু রিয়ালিটি শোয়ে শ্যুট হয়। শান্তিনিকেতনের খুবই কাছে একটি দর্শনীয় স্থান হচ্ছে রায়পুর রাজবাড়ি। রায়পুর রাজবাড়িকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস। একসময় এখানে সিংহ পরিবার বসবাস করত। একসময় এই জায়গা যথেষ্ট ঐশ্বর্য এবং প্রাচুর্যময় থাকা সত্ত্বেও জমিদারি প্রথা অবসানের পর এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিশাল এই রাজবাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এবং 1970 সাল নাগাদ এটি ধ্বংসাবশেষের রূপ নেয়। পুরো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এটার ভিডিও আমি দেখেছিলাম বহু বছর আগে। এখানে একজন উঠেছিলেন আর হুড়মুড় করে ভেঙেও গেছিল কিছুটা জায়গা, মানে ধরুন অনেকটা উঁচুতে উঠেছে আর এইটুকু জায়গা মতো ভেঙে গেছিল। এটা যদি মেনটেন করা হতো তাহলে অনেক সুন্দর থাকতো। তবে মেনটেনেন্স একেবারেই নেই, সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে তো কোনো এন্ট্রি ফিও নেই। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এখানেই আমি দেখেছিলাম একজন মানে এরম একটা জায়গায় উঠতে, মানে কিছুটা ফ্লোর ওঠার পর সেখান থেকে কিছুটা ভেঙে পড়ে গেছিল। বহু পুরানো ইমারত। এই রায়পুর রাজবাড়িতে অনেক হরর মুভি শ্যুট হয়েছে, এমনকি এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুটও অ্যালাউড রয়েছে, তবে তার জন্য কিছু কস্ট পে করতে হয়। ওখানকার একটা ক্লাবকে পুরোই নষ্ট হয়ে গেছে, বলো সব ভেঙে চুরে গেছে। এখানে তো আলো পৌঁছায় না বললেই চলে, ভেতরগুলো পুরো অন্ধকার। রায়পুর রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এখন, পুরো ভগ্নপ্রায় অবস্থা, ভীষণ রিস্কি। কবে যে ভেঙে পড়ে যাবে সেটা ভগবানই জানে। কি অবস্থা, এখানে বাঁশ ফেলছে আমাদের গাড়ির সামনে যাতে ওরা টাকা তুলতে পারে। মেলার জন্য নাকি ওনারা টাকা তুলছেন এইভাবে গাড়ি আটকে। পৌষ মেলা তো কালকেই শেষ, তার চাইতে বড় কথা পৌষ মেলা তো বহু দূরে চলছে, এখানে এইভাবে কেন? এখানে হচ্ছে মেলার জন্য নিজেদের হাত খরচার জন্য ভিডিও করছি তাই বললো যে আরে আমরা তুলে দিয়েছি তো। আমরা এখন এসেছি বনবিথির হেসেল ঘরে খাওয়া দাওয়া করতে, আর সময় এখন 3টে বেজে গেছে, 3টে 15-20 মতো হবে। আমাদের ঘুরতে যাওয়ার কিছুদিন আগে রাঙামির জন্মদিন ছিল, তো সেই দিন সেলিব্রেট করা হয়নি বলে এখানে মেশো রাঙামি আমাদেরকে ট্রিট দিল এই বনবিথি হেসেল ঘরে। আমাদের লাঞ্চ চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে প্রথমেই যাব আমাদের হোমস্টেতে, কারণ ওখানে দাদাই দিদি ওদের নামানোর আছে, তারপর আমরা সোনাঝুরি যাব। কিছু না খাও আমাকে দিয়ে নে তাহলে, আর যদি খাও তাহলে অসুবিধা নেই, খাবি না তো কি বাজে পরিস্থিতি দেখো। আমরা সোনাঝুরি যেতে পারবো কি পারবো না তার তো কোনো সিওরিটিই নেই, ইভেন কোনো রাস্তাও নেই যাওয়ার জন্য। আমাদের যারা ড্রাইভার দাদা রয়েছেন তারা একটু হেল্প করছেন বলে উঠতে পারলাম। ফাইনালি এলাম, এবার এখান থেকে হাট যাওয়া হবে। আর এখন বাজে 5টা 8, বোঝাতে পারছি না। তো জায়গা ঘুরেছি কিন্তু কখনো এরকম মানে ফেস করিনি আমরা। পৌষ মেলার জন্য এত হাইপ, মানে শান্তিনিকেতনে যেই রাস্তাতেই যাচ্ছে সব রাস্তাই বন্ধ, ম্যাক্সিমাম রাস্তায় যাওয়াই যাচ্ছে না, ঢুকতেই পারছে না। তবুও আমাদের মানে এই দাদারা একটু কোঅপারেট করছে বলেই আমরা নিজেদের হোটেলের সামনে আসতে পারলাম। আবার এখানে
সব রাস্তায় নো এন্ট্রি করে রেখেছে। কোনো মতে আমরা 6 জন মিলে একটা টোটো করে আমাদের হোমস্টে অবধি এলাম, আর আরেকটা টোটো করে বাড়ির সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাপার হয়েছে, মনোমামা আর মেশো আমাদের সাথে আসতে পারেনি, আর সব রাস্তা বন্ধ বলে ওরা না আমাদের হোমস্টে অবধি পৌঁছাতে পারছিল, না সোনাঝুরি হাট অবধি পৌঁছাতে পারছিল। আর এখানকার নেটওয়ার্ক জিওর ভীষণ পোর। এছাড়া সব জায়গাতেই নেটওয়ার্ক খুবই পোর রয়েছে, শুধু জিও বলে নয়, শুধুমাত্র সোনাঝুরি হাটের ভেতরে ভোডাফোন আর এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায়। আর এখানে জ্যামার লাগানো রয়েছে বলে আমরা কেউ একে অপরের সঙ্গে কমিউনিকেটও করতে পারছি না। আমরা আমাদের লাইভ সত্যি আমাদের দুটো দিন নষ্ট হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না, কি বুঝবো কি কিনবো ভগবান জানে। অথচ কত এক্সপেকটেশন ছিল আমাদের এখান থেকে কেনাকাটা করার। পুরো অন্ধকার হয়ে গেছে, এই অবস্থায় নাকি আমরা এসেছি হাটে। না কিছু দেখতে পারবো, না কিছু কিনতে পারবো। কালকে সকালে একবার আসার ট্রাই করব। এইভাবে এখন কেনাকাটা করা হচ্ছে। এই হোটেলে ঢুকলাম, এখন বাজে 5:39। আরও আমার ভিডিওতে এনে দিচ্ছে কপিরাইট, যদিও বা টাকা তো পাই না, কপিরাইট এলেই বা কি, আমি বলছি। আগুন জ্বালা দিয়ে মাত্র এই কয়জন বেরিয়েছে। না না, জ্বলার আগেই ডাকো ভাই, ভালো ওরা আসবে না। শান্তিনিকেতন থেকে চলে আসার আগের দিন রাত্রিবেলায় আমরা আমাদের হোমস্টের ওনারকে বলেছিলাম আমাদের জন্য বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিতে, ওনারা তেমনটাই করে দিয়েছে। তো এই সন্ধ্যেটায় আমরা পরিবারের সকলে মিলে নাচ গান গল্প আড্ডা সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করেছি, দারুণ সুন্দর একটা সময় কাটিয়েছি। এতদিন শুধু শুনেছিলাম যে আগুনে ঘি ঢালা উচিত না, আজকে সচক্ষে দেখছি। বনফায়ারের আগুন এখানে জ্বলে গেছে, আর ওইদিকে আমাদের কাবাবগুলো হচ্ছে। ব্যাস, এবার একদম অদ্ভুত অদ্ভুত ডান্স স্টেপ দেখা যাবে। বাবা নাচতে এসেছে যখন, এরা তিনজন নেমে গেলে আর মাঠে কেউ জায়গা পাবে না। আমার করে এখানে প্রথমে বাবা মা দাদাই আর আম্মা দাদুরটা বানিয়ে নেওয়া হচ্ছে পনির দিয়ে, দেন আমাদের চিকেন কাবাব বানানো হবে। সোনাঝুরি হাটে আমরা নেচেছি। সোনাঝুরি না, ওই যে সে গ্রামটাতে কি নাচ ও মা, আর এখানটা আগুনটা জ্বলছে, এখানটা ভালো লাগে, এদিকে আলোটা জ্বলছে না। পাটা ঠিক করো, পড়ে গেল। আমি জানা কান্না পড়ি। এটা কি গান চালাচ্ছিস? এই গানটা মানে বুঝতে পারবো না। এই নাচ কর, এখানে হাতটা ঘোরা, আংটিটা সরে যা, বন্ধ করে দাও। এই আমি কিন্তু হ্যাঁ, হাতে তখন ছাকা লেগে যাবে। এটা তো হ্যাঁ ঠিক তো ঘরে আগে খাবো। যেহেতু গোটা হোমস্টেটাই বুক করা হয়েছিল, তাই আমরা খুব মজা করে এখানে সময় কাটাতে পেরেছি। এইটা দেন না, ওইটাই থাক। ওইটা পুরো ইসের গন্ধ বেরিয়ে যাবে, বেশি বেশি ইসে হয়ে যাবে, এটা হবেই না, পুরো ধোয়া ধোয়া গন্ধ হয়ে যাবে। আমাদের কাবাব চলে এসেছে, আর অনেকটাই রাত হয়ে গেল। হ্যাঁ, সবগুলি সমান করে ভাগ করে দেন। কাবাবগুলো খুব সুন্দর খেতে হয়েছে, এমনকি পনির সাসলেটাও খুব ভালো খেতে হয়েছিল, খুবই ভালো হয়েছে।
জায়গায় সে খুব প্রবলেম। নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। আমি থাকি তো এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, কথা বলতে তোমার বাড়ি কি এখানে? না, আমার বাড়ি বাঁকুড়া। ও, বাঁকুড়ার লোক তুমি। দে দেখি। এই শক্ত করে দাও। নেবু হ্যাঁ, মাংস খাই না। দাদা না একটা খেয়েছি। দুর্গাপুর থেকে আসবে এখানকার হলে এখনো এতগুলো বাকি রয়েছে খাওয়া, তাই আবার দিয়ে গেল দাদা। ব্যাপার আছে এগুলো ঠিক কি কর সোনা ঝুড়ি আর রূপা ঝুড়ি আর আরে দাদাই তো বললো রূপা ঝুড়ি দেওয়া হয়ে গেছে। রাত 11:09 বাজে, এখন আমরা খেতে যাচ্ছি। ডিনার সার্ভ করছে বললেন দাদা। বাবা প্রচন্ড ঠান্ডা লাগছে এখন। সব শেষে মিষ্টিও রয়েছে, আর এখন একটু খাওয়া বাকি। গলার অবস্থা মারাত্মক খারাপ। সকলকে জানাই শুভরাত্রি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।